প্রধানমন্ত্রীর নির্বাচনে জেতার পর নিজ এলাকায় প্রথম সফর বগুড়ায় তিনি গেলেন এবং সেখানে গিয়ে তিনি জনসভা সহ সাধারণ মানুষের সঙ্গে কথাও বললেন। কথা বলার এক পর্যায়ে তিনি বলেছিলেন যে আজকে আমরা চারিদিকে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি এবং তিনি বলছিলেন যে কিছু রাজনৈতিক মহল জুলাই সনদ এবং সংস্কার ইস্যুতে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। জুলাই সনদ এবং সংস্কার দুটো বিষয় তো স্পষ্ট, তাহলে বিভ্রান্ত কিভাবে করা যায়, কে করবে? এবং জনগণই তো 5 আগস্টের পর অনেক বেশি সচেতন, তাদেরকে কি বিভ্রান্ত করা এতটা সোজা? জি, ধন্যবাদ ৭১ টিভিকে। সহ-আলোচক এলআই ভাই অনেক সিনিয়র সাংবাদিক এবং আমার আরেক সহ-আলোচক তরুণ নেতৃত্ব, জনপ্রিয় ব্যক্তিত্ব ডক্টর মুজাহিদ সহ সবাইকে শুভেচ্ছা। রবীন্দ্রনাথের একটা লাইন ছিল গানের, এটা হচ্ছে আজি শুভ দিনে পিতার ভ্রমণে চলো যাই। তো পিতার ভবনে পিত্রালয়ে প্রধানমন্ত্রী, না জানি সেথা কত আনন্দ মিলিবে। তো এখানে উনি যে আমার মনে হয় উনি মনের কথাটাই বলেছেন, ব্যক্ত করেছেন। সেটা হচ্ছে যে বাংলাদেশে এই যে তথ্য বিভ্রাট, গুজব, সর্বাধিক গুজবের কিন্তু বিএনপি এই সরকারে আসবার পর তথ্য সেটাই বলে, সামাজিক গণমাধ্যমে সর্বাধিক আক্রমণের শিকার হয়েছে, গুজবের শিকার হয়েছে প্রতিদিন 7টা। তো এইটাতে বিএনপি তেমন যে একদম ধসে পড়বে এমনটা নয়, এগুলা সামাল দিয়েই বিএনপি এসেছে। দীর্ঘদিনের পথযাত্রা এবং 17 বছর আন্দোলন সংগ্রাম। তো কাজেই আপনি যেটা বলেছেন যে ষড়যন্ত্রের কথা যেটা বলছেন, যে সংস্কার এবং জুলাই সনদ এগুলা নিয়ে অনেক ধরনের অপব্যাখ্যা আমরা দেখছি। হ্যাঁ, আমি অপব্যাখ্যাও যদি না বলি, আমি যদি বলি ব্যাখ্যা দেখছি এবং সেখানে অনেক ন্যারেটিভ তৈরির দেখছি। এইসব ন্যারেটিভ আসলে থাকে না, দিন শেষে যে জিনিসটা থাকে সেটাই মৌলিক জিনিসটাই কিন্তু থেকে যায়, আর তৈরি করা জিনিসটা কিন্তু ভঙ্গুর হয়, ক্ষণস্থায়ী হয়। আমরা অনেকে যেমন বলছেন আজকে দেখুন একটা আদেশ হয়েছিল গণভোটের, তাই নয় কি? গণভোট হলো, গণভোটের 4টা দফা ছিল, একটা দফা ছিল, লাস্ট দফা, সেটাও একটা জিনিস ছিল। তো গণভোটে বিএনপি কি বললেন? হাঁ ভোট দিলেন। বিএনপি হাঁ ভোট দেওয়ার পর একটা নৈতিক সমর্থন জনগণের যেটা দরকার সেটা বিএনপি পেল, কারণ এটার ভিত্তিতে আমরা জুলাই সনদটা বাস্তবায়ন করব। এখন যদি জুলাই সনদে যদি আসি, এরপর কিন্তু আর এই গণভোটের কিন্তু আর দরকার নেই, কারণ ওই আইনটা ওইটাকে যখন আইনে পরিণত করলো না, তখন এই যে গণভোট মানলো না, এই যে একটা বয়ান, বিষয়টা হচ্ছে গণভোট কি প্রত্যেক দিন হবে নাকি? গণভোট তো হয়েছিল সেই স্বাধীনতার পর, গণভোট হয়েছিল 75-এর পর, তাই নয়? গণভোট হলো 24-এর পর। তো আবারও কি এখনই একটা গণভোটের প্রয়োজন, যে গণভোটকে আরেকটা আইন আনতে হবে? তবে যে কারণে এই আদেশটা হয়েছিল, এই কারণটা তো শেষ হয়ে গেছে। সো এই কারণটা শেষ হয়ে যাওয়ার পর তো আর ওই অধ্যাদেশের তো আর কোনো কার্যকারিতা নেই। এখানে যদি বলি, যেটা বিরোধী দলের পক্ষ থেকে সুস্পষ্টভাবে কয়েকটা পয়েন্ট বলছে। প্রথমত হচ্ছে, প্রথম দিনই তারা আশাহত করেছে, বিএনপি, যে তারা আসলে সংবিধান সংস্কার পরিষদের শপথটা নেয়নি। দ্বিতীয় যে জিনিসটা করেছে সেটা হচ্ছে যে কটা অধ্যাদেশ আছে তার ভিতরে 16টা বাদ গেল, বা 16টা নিয়ে আলাপটা হলো না, পরবর্তীতে হয়তো হবে। সেই 16টা নিয়ে খুব গুরুত্বপূর্ণ 16টা তার মধ্যে পড়ে গেল। এর মধ্যে গুম এবং বিচার বিভাগ এবং মানবাধিকার কমিশন নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছে, এবং সেই কথাগুলো কি সেটাও আমরা স্পষ্ট। তাহলে বিভ্রান্তিটা আসলে কিভাবে তৈরি হচ্ছে? বিভ্রান্তি কিভাবে, এটা তো আমি জানি না। কারণ দেখুন, এই সরকারের কতটুকু সদিচ্ছা, আমরা শুক্রবার পর্যন্ত সংসদ করেছি, আমরা রাত 10টা পর্যন্ত সংসদ করেছি, সকাল 10টা থেকে। ইতিহাসের সবচেয়ে টানা সংসদগুলো কিন্তু চলেছে। আমরা সবার সাথে আলোচনা করে এবং কার্যপ্রণালী, যেটা কার্যনির্বাহী কমিটি সংসদে, সেখানে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি। তারপর আবার কি দেখুন, যেটা আপনার জুলাই সনদে যেটা লেখা আছে, আমরা ওই অনুযায়ী
পালন করব সেটা বলেছি, এবং সে কারণেই এই প্রত্যেকটা দ্বারাই কিন্তু আমাদের নোট অফ ডিসেন্টটা দেয়া ছিল, এবং যে কারণেই আমরা যেটা দিয়েছি, যেটা বলেছি ওটাই করব বলছি আমরা। এবং এই যে যেটা গুম কমিশন, আরে ভাই বিএনপির চেয়ে অন্য কারো বেশি গুমের শিকার হয়নি। প্রথম গুমের শিকার তো হয়েছে আমাদের বিএনপির নেতা, ওই সময়ের যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস আলী, সাবেক এমপি। তো আপনি কোন গুমের কথা বলবেন? 17 বছরের গুমের কথা আপনি যদি হিসাবে আসেন, অনেকটা। কিন্তু কাজে এই জায়গায় এসে এই খামাখা বিতর্কগুলো না করে আমরা গুমকে, যে গুম কমিশনের যে অধ্যাদেশটা হয়েছে, এখানে আপনি যদি মানবাধিকারে যান, আপনি দেখবেন যে আইনগুলো হয়েছে 1 বছর পর ঘোরাফেরার পর আপনার যদি কমিশন বলে যে ঠিক আছে আপনি আইনের আশ্রয় নিতে পারেন, আবার ওই চক্করে পড়তে হবে। বিএনপি বারবার বলছে এই জিনিসগুলোকে আমরা উভয় পক্ষ মিলে, এটা বিএনপি শুধু বলছে না, এটা সরকার বলছে, সরকারের মাননীয় আইনমন্ত্রী বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন। এখানে আবার আরেকটা ফুটনোট, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কেন কথা বলেন আইন নিয়ে? আরে ভাই, স্বরাষ্ট্রমন্ত্রী তো সংস্কার পরিষদের সাথে আপনাদের সাথে 8 মাস থেকে এই অধ্যাদেশগুলোতে উনি তো নোট অফ ডিসেন্টের দিয়েছেন। মানে বিভ্রান্তির জায়গা তো নাই, যেটা আপনি আপনার জায়গা থেকে বলছিলেন। বিভ্রান্তির তো আমি এবং আমরা কিন্তু পার্লামেন্টে এবং স্পিকারও এর উপর রুলিং দিয়েছে, আমরা কিন্তু বলেছি যে আমরা প্রত্যেকটা আইন আমরা করব এবং শক্তভাবে করব, যাতে করে এই আইনগুলো আবারও চ্যালেঞ্জের মুখে না পড়ে। আচ্ছা, আমি একটু সেই কারণেই কিন্তু আমরা বলছি যে আমরা এই, আর এটা নতুন বলা না তো, এই বলাগুলো জনগণও জানে, যে কারণে জনগণ কিন্তু আমাদেরকে ভোট দিয়েছে। আচ্ছা, আমি আপনার পয়েন্টটা নিয়ে, আপনি যখন বলছিলেন, হ্যাঁ, আপনি যখন বলছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এত কিছুর পর, এত ওপেননেসের পর, এই যে আজকে বিরোধী দল বললেন কি সংসদে যে 50 ঘন্টা 52 ঘন্টা মাননীয় রাষ্ট্রপতির উপর, মহামান্য রাষ্ট্রপতির উপর আমাদের ভাষণের উপর আলোচনা সভা থাকতে হবে। আমি সামনে আরো এগোবো। আপনি আপনার পয়েন্টগুলো বলছিলেন এবং যখন বলছিলেন তখন আতিকুর রহমান মুজাহিদ পাশ থেকে বলছিলেন যে আমরা আমাদের মতো করে করব। মানে পার্লামেন্টে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী প্রত্যেকটা ধারা উল্লেখ করে, প্রেক্ষাপট বর্ণনা করে তারপরে কথাগুলো বলছেন। উনি কি ওনার জায়গা থেকে কোনো ভুল ব্যাখ্যা দিচ্ছেন? ভুল ব্যাখ্যা না। আচ্ছা, উনি মানুষকে, ওই জাদুকররা বিভিন্ন ধরনের জাদু দেখে মানুষকে যেমন ভুলায় রাখে, ছেলে ভালো না। আচ্ছা, এটা ভেরি ইন্টারেস্টিং যে আমাদের মেইন ইস্যু তো কনস্টিটিউশনাল পাওয়ার। আমরা আসলে রুটে যাই না আর কি। যে বাংলাদেশের এক্সিস্টিং যে কনস্টিটিউশন আছে, এটা আপনাকে অটোমেটিক্যালি দ্য 1% কাছে লায়াবল করে দেবে, এবং এইটা করার জন্য যা করা দরকার সেটা রেডি করা আছে। ইউ উইল বি দ্য অটোমেটিক্যালি ফেসিস্ট ওয়ান। আপনি যতই নিজেকে একটা চমৎকার ব্যক্তিত্ব সাজান, নো প্রবলেম, কারণ আপনাকে কোয়েশ্চেন করার মতো কিছু নাই। আপনাকে কেউ কোনো ধরনের জবাবদিহিতার আন্ডারে প্রধানমন্ত্রীকে আনতে পারবে না। ওখানে বলার চেষ্টা করেন, সবগুলাতে আপনার সব অধিকার আছে, তবে কনস্টিটিউশনে যেভাবে আপনার দেওয়ার সুযোগ আছে সেভাবে। কনস্টিটিউশন ওই লিঙ্ক বলবে এইটার কারণে আপনি এটা করতে পারবেন না, এইটার কারণে আপনি এটা করতে পারবেন না। আবার বলতেছে কনস্টিটিউশন সুপ্রিম, কনস্টিটিউশন আবার বলতেছে অমুক, অমুক বলতেছে যে প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কিছু হবে না। ইট গোজ ব্যাক টু দ্য প্রধানমন্ত্রী। বুঝতে পারছেন? তো সব যখন এক ব্যক্তির কাছে চলে যায়, তখন আপনি বলছেন তাহলে মানবাধিকার কমিশন সব গোজ টু দ্য প্রধানমন্ত্রী। কারণটা কি? এইটাকে কেন আপনার কোয়েশ্চেনটা মানবাধিকার? উনি বলতেছেন আমাদের প্রাইম মিনিস্টার 27 আগস্ট, মোস্ট প্রবাবলি 2023, আমার তারিখ ভুল হতে পারে, ওনার যদি ফেসবুক পোস্টটাও দেখেন, উনি বলেছেন অ্যাকর্ডিং টু দ্য ইউএন ল, যেটাভাবে অধ্যাদেশটা চালু হয়েছে, আমি ভাই স্ক্রিনশট দেবেন, বিশ্বাস করবেন না তো, বিএনপির পেজ থেকে আসছে, ওনার পেজ থেকে আসছে, সে অনুযায়ী মানবাধিকার কমিশনের কাজ করা হবে। এবং হোয়াট এভার দ্য আপনার বলেন যে অর্ডিন্যান্স ও ডিক্রি বলেন, সেম অ্যাজ ইট ইজ। তাহলে সমস্যাটা কোথায় ভাই? এমন কি জিনিস আছে যে মানবাধিকার কমিশনের একজন চেয়ারম্যান স্বচ্ছভাবে নিয়োগ হলে আপনার সমস্যা হবে? ইস্যুটা হচ্ছে এই কমিশনকে একটু পাওয়ারফুল করা হচ্ছে। রাষ্ট্র, খেয়াল করেন, গভর্নমেন্টের সাথে জনগণের একটা প্যাক্ট হয়, এটাকে বলে সোশ্যাল কন্ট্রাক্ট। আপনি আমার 2 ধরনের সিকিউরিটি দেবেন, একটা হচ্ছে স্টেটের বাহ্যিক সিকিউরিটি বলে, স্টেটকে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা, আর হচ্ছে ইন্টারনাল সিকিউরিটি দিবে। ইন্টারনাল সিকিউরিটি দেওয়ার জন্য কনস্টিটিউশন কিছু প্রতিষ্ঠানকে কী দেয়, যেমন আপনার হলো গার্ডিয়ানশিপ বানায়, একটা হচ্ছে আপনার বিচারালয়, যেখানে যেন আপনি সেই জায়গা থেকে যখন বলছিলেন, এটা শুনতে আমার সত্যি ভালো লাগছে, এবং যারা দর্শক তারাও এই জিনিসটা খুব স্পষ্টভাবে বুঝতে পারছেন। কিন্তু মুশকিল হচ্ছে সরকারের বয়স তো 2 মাসও হয়নি, এতদূর ভালো আপনি এইসব অ্যাভয়েড করা কি আছে? আপনি সারাদিন না তো আমার খাটায়া, ভেরি ইন্টারেস্টিং, ভাই বললো 50 ঘন্টা ধন্যবাদ প্রস্তাব,
এটা তো এই কননোটেশনের ব্যাপারে আমার দ্বিমত আছে। কি জন্য হতে পারতো যে লেকচার হয়েছে এর কন্টেন্টের উপর আলোচনা হতে পারতো, নট ধন্যবাদ। হু ইজ দি ধন্যবাদ? থ্যাঙ্কস গিভিং পিএম, ওটা হলো ইউএস এর কালচার। আমি ওই জিনিসই বলতে চাচ্ছি না। ওনারা 45 ঘন্টা, এটা মানুষ জাতির সামনে জানা উচিত। বিএনপির বিশেষ কমিটির প্রস্তাবনা হচ্ছে 45 ঘন্টা আলোচনা করবে, এবং ন্যাচারালি আপনারা দেখেছেন যে বিরোধী দলকে অল্প সময় দেওয়া হয়, 5 মিনিট 6 মিনিট করে একটা অ্যাভারেজ টাইম। কেমন? যেই 16টা অধ্যাদেশের কথা বলা হলো ওটা তো বাতিল হয়নি, বলা হচ্ছে অধিকতর আলোচনা করার সুযোগ আছে, 16 মের পর সমস্ত অংশীদারদের নিয়ে কথা বলার সুযোগ আছে। তখন এই লজিকগুলো আপনি দিতে পারতেন সেখানে। সাধারণ যুক্তি ভাই, আরও করব, ভবিষ্যতে করব, চমৎকার করে করব, এর চেয়ে আরও ভালো করব, এটাতে কি সমস্যা? আপনি বলতে পারতেন যে সংশোধন করে আমরা বিলটা পাস করতেছি। আপনার 98টা বিল পাস করার জন্য আমার 10টা পর্যন্ত রাতে রাখছেন। জয়যুক্ত হয়েছে, জয়যুক্ত, তারপরে দিন শেষ হয়েছে, পিঠে ব্যথা হয়ে গেছে। তাহলে এত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনি বাতিল কইরা আর আপনার এমন কিছু যে বিল করতে হবে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ না, তাহলে আপনাকে বুঝতে হবে যে রাষ্ট্রের আপনি কোন জায়গায় দেখতে চান। বিচার ব্যবস্থা রাষ্ট্রের একটা বিগেস্ট পার্ট। মানবাধিকার একটা সবার সাথে জড়িত ভাই। হিউম্যান রাইটস ইজ এ বিগ থিং। আমি বুঝতেছি না, আপনি যেখানে কথা বলার আমাকে বলবেন যে আপনার কথা বলার ফ্রিডম স্পেস না, ধরে নিয়ে যাবে, গুম করে ফেলবে, শেখ হাসিনার সময় গুমতন্ত্র বানায় ফেলবে। আমাদের কি করবো আমরা? কোনো মানবাধিকার নাই তো মানুষের। তো এই জিনিস যেটা হলো বেসিক রাইটস, আপনি খেয়াল করেন, মানুষ একটা জিনিস বলা হয়েছে, আপনাকে কোটি টাকা দেওয়া হবে, আপনার স্বাধীনতা নাই, আপনি কি চান? মানুষ আজাদি চায় না, মানুষ আজাদি চায়, কারো কাছে স্লেভারি করতে চায় না। কারণ আপনি চেইন দিয়ে আপনাকে ব্লকিং করে আটকানো হবে ইন দ্য নেম অফ দিস দ্যাট। কথাটা কি? জনস্বার্থে, রাষ্ট্রের বিভিন্ন নিরাপত্তার স্বার্থে এরকম শব্দ ইউজ করে আপনাকে যে কোনো সময় আপডেট করা হতে পারে। তার মানে হচ্ছে আপনি বন্দি যে টার্মিনোলজি দিয়ে, তা আপনি সেটাকে ভেঙে আপনাকে একটা আপনার অধিকারের পক্ষে কথা বলা হচ্ছে, আপনি এটার বিপক্ষে যাচ্ছেন। আমি বুঝি না, এটা কোনো এনসিপি জামাত বিরোধী দল ইস্যু না তো ভাই। ইজ এ ইস্যু ফর দ্য বাংলাদেশি পিপল, যারা এতদিন বন্দি ছিল। মুসার আগে তো ছিল আমাদের ফেরাউনের আন্ডারে বন্দি। আমরা আনাসে বিভিন্ন জালের নেটে যদি বন্দি না হতে চাই, সেখানে যেভাবে বন্দি করছে, এটা থেকে মুক্ত হয়ে স্বাধীনভাবে কথা বলতে চাই, স্বাধীনভাবে আমার অধিকারগুলো পেতে চাই। আপনার কনস্টিটিউশন বলে খুব চমৎকার, 1 থেকে 4 একটা ধরনের আমরা মূলনীতি, আবার 4 থেকে 7 আছে আমরা বেসিক রাইটস নিয়ে কথা। সবগুলো রাইটসগুলো ওইটার ভিত্তিতে, যেভাবে আপনাকে দিব ওইভাবে ভিত্তিতে, মানে আপনাকে কমপ্লিটলি একটা প্যাকেজের মধ্যে রাখিয়ে দেওয়া হয়েছে। শুধুমাত্র ভোট দিতে পারবেন, আর কিছু করতে পারবেন না, কারণ সবকিছু প্রধানমন্ত্রী নিয়ন্ত্রিত। প্রধানমন্ত্রী মানবাধিকার কমিশন চেয়ারম্যান। বিএনপি যে নোট অফ ডিসেন্ট গুলো দিয়েছিল, নোট অফ ডিসেন্ট বিএনপি কি রে ভাই? আমার কথা ভেরি ক্লিয়ার। আমি শুনি আপনার কাছ থেকে আগে প্রশ্ন করি। এই নোট অফ ডিসেন্ট গুলো দিয়েছিল, বিরোধী দল প্রত্যেকটা জানতো তো, প্রত্যেকেই জানতো যে কোনগুলো নোট অফ ডিসেন্ট। তারা কি সেই নোট অফ ডিসেন্টের বাইরে গিয়েছিল? আমি একটা ভেরি ইন্টারেস্টিং কথা বলি। নোট অফ ডিসেন্ট মিনসটা আসলে বোঝেন। আপনারা 3 জন মিলে আলোচনা করতেছি, একটা সিদ্ধান্ত নিতে গেলে একজনের একটা বিপরীত মত সহ পাশ করতে হয়, এটা হচ্ছে কালেকটিভনেস। ঠিক আছে? আর আমি যদি ভেটো দিয়েছিলাম, সুতরাং মানবো নাই আমি, সবাই মিলে তো মানা হয়েছে। এই নোট অফ ডিসেন্ট দিবেন এবং এটা মানবেন না বলে গণভোটটা হয়েছে। আপনি কেন বুঝতেছেন না যে গণভোটটা আপনাকে এই জন্য দেওয়া হয়েছে যে বিএনপি ইজ নট দ্য ওয়ান, পিপল ইজ দ্য পাওয়ার অফ দ্য পিপল, পিপলের পাওয়ারটাই দেখানো হয়েছে। সেখানে 70% দিয়ে জনগণ, আপনি আমি দিয়ে বললাম যে না, সংস্কার এটা এরকম হবে এবং এই অধ্যাদেশগুলো এরকম থাকবে, সে গণভোট। আপনি সেটাই বলছেন না, আমি তো ভাই 49% পাইছি, আমি তো ভাই পাওয়ারফুল হয়ে গেছি, আমি মেজরিটিয়ান, কারণ আমরা তো এখন ভাই 2007 আমরা আছে, যা ইচ্ছা করবো আর কি আমাদের মতো করে। We have to come under our parliament and our system, our law, the way we will amend, you should accept. That is the issue. তার মানে একই তো হলো ভাই, অটোক্রেট। আমি একটু এলাই নেওয়াজ খানের কাছে যাই। জনাব এলাই নেওয়াজ খান, আপনি আপনার সাংবাদিকতার ক্যারিয়ারে বিভিন্ন রকমের প্রেক্ষাপটগুলো দেখেছেন। এতক্ষণ এনসিপি দলীয় সংসদ সদস্য ডক্টর আতিকুর রহমান মুজাহিদ বলছিলেন কি ক্ষেত্রে আসলে সরকার অনীহা দেখিয়েছে কিংবা সরকার কিছু কৌশল করেছে। আপনার মনে হয় কি না, মানে এনসিপি বলুন বা বিরোধী দল বলুন, পূর্ব অভিজ্ঞতা ভালো না, সেই জায়গা থেকে তারা আতঙ্কগ্রস্ত হয়ে কথা বলছেন, নাকি আসলে তারা ক্যালকুলেশন করে এই সংখ্যাটাকে দেখছেন? আমি বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে বগুড়াবাসীকে অভিনন্দন জানাচ্ছি যে তারা তাদের বহুদিনের কাঙ্ক্ষিত সিটি কর্পোরেশনের সেই ঘোষণাটা পেয়েছে এবং অফিসিয়ালি যাত্রা শুরু করলো। একই সঙ্গে আমি প্রধানমন্ত্রী তারেক রহমান, যিনি 20 বছর পরে, এমনটা না যে তিনি 20 বছরে যান নাই, কিন্তু 20 বছর তিনি যেতে পারেন নাই, তাকে যেতে দেওয়া হয় নাই। কথাটা সেখানেই যে তিনি কেন যেতে পারেন নাই, কারা যেতে বাধা দিয়েছে, এটা একটা বিষয় যেটা বিএনপি এবং বেগম খালেদা জিয়া তার দল বহু বছর ধরে ভোগ করেছেন। আমার বক্তব্য হলো খুব যেহেতু আমি সাংবাদিক হিসাবে আমি বলতে চাই যে জুলাই সনদ কিংবা
বিএনপির যে 31 দফা, যেটা 31 দফার প্রথম দফার মধ্যেই যেটা আছে, এবং বিএনপি থেকে যেটা বলা হচ্ছে যে আপনি ধরেন, যেটা হলো গুম খুনের কথা বলেন, বিচার বিভাগের স্বাধীনতার কথা বলেন, কিংবা সংবিধান সংশোধনের কথা বলেন, সবগুলো ইস্যুই কিন্তু বিএনপির সাথে সংশ্লিষ্ট, এবং অতীতে বিএনপির বহু নেতা কিন্তু এইসব বিষয়ে বলে আসছে। আমার বক্তব্য হচ্ছে এটাই যে বিএনপি যদি এগুলি আরো সুন্দরভাবে, যেটা বিএনপি বলছে, আরো পর্যালোচনা করে আরো সুন্দরভাবে তারা পার্লামেন্টে এটা পাশ করতে চায়, তাহলে আমার বক্তব্য যে সেই সুন্দরভাবে উপস্থাপন করেই এটা রিজেক্ট করতেন তারা। এ ব্যাপারে বিএনপি কি বলবেন, এটা একটা বিষয়। আমি এটা এই প্রশ্নটা ফজলুদ্দিন বাবুল আপনি মাথায় রাখেন, আমি এসে আপনার কাছে আসবো। জি, যে এটা হতে পারতো তাহলে, কারণ আমাদের পার্লামেন্ট অবশ্যই উভয়ের ক্ষেত্রে বিশ্বাসযোগ্য, আস্থার জায়গা হতে হবে। এটা যেমন রুলিং পার্টি যেমন অপোজিশন, উভয়ের একটা আস্থার স্থান হইতে হবে, পরস্পরকে বিশ্বাস করার জায়গা থাকতে হবে, একই সঙ্গে জনগণের আস্থা এই পার্লামেন্টের উপরে থাকতে হবে। এই কারণেই যে আমাদের 17 বছরের যে নিবর্তনমূলক শাসনের পরে এমন একটা পার্লামেন্ট আমরা পেয়েছি যেখানে আমাদের আইন প্রণেতারা আমাদের আকাঙ্ক্ষাকে তারা বাস্তবায়ন করবে। আমার কাছে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ মনে হলো যে আজকে তারেক রহমান যেটা ওই বগুড়া সিটি কর্পোরেশন উদ্বোধন করতে বলেছেন যে আওয়ামী লীগ লুটপাট করে টাকা পাচার করে পালিয়ে গেছে। আমি কিন্তু গত প্রায় 2 মাস পার হয়ে যাচ্ছে কিন্তু পার্লামেন্ট, এখনো পর্যন্ত কোনো পক্ষ থেকে এমন ভাবে একটা শ্বেতপত্র দুর্নীতির উপরে কত টাকা পাচার হয়েছে একটা শ্বেতপত্র কিন্তু হওয়ার দরকার ছিল। এতদিনে হয়তো এটা প্রায় প্রস্তুত হওয়ার কথা ছিল, জাতির সামনে উপস্থিত হওয়ার কথা ছিল। দুইটা বিষয়, একটা হলো জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কনফিউশন গুলি রয়ে গেছে, এটা সমাধান হওয়া উচিত। আর একটা হলো শ্বেতপত্র। আচ্ছা, আমি এই দুটো বিষয় উত্তরটা খুঁজে আসি। ফজলুদ্দিন বাবুল, আপনি শুনলেন, প্রথমত এখন পর্যন্ত 2 মাস যেহেতু পার হয়ে গেল, কি পরিমাণ টাকা আসলে পাচার হলো সেটা সঠিক কোনো শ্বেতপত্র বা সঠিক কোনো পরিসংখ্যান আমরা পাইনি। মুখে বলছি আমরা 28 লক্ষ কোটি টাকা কোন খাতে কিভাবে গেল সেটা, এবং জুলাই সনদ ইস্যুতে আসলে এখনই কেন বিরোধী দলের সঙ্গে অনাস্থাটা তৈরি হলো? সরকার কি পারতো না আরেকটু গুছিয়ে আরেকটু সংশোধন বা কথাবার্তা বলে তারপর ওঠাতে? জি, ধন্যবাদ এলাহি নেওয়াজ খান ভাই। শুধু উনি সিনিয়র সাংবাদিকই না, উনি লেখক, কলামিস্ট, সিনিয়র ব্যক্তিত্ব। অফকোর্স ওনাকে শুভেচ্ছা, এবং উনি সঠিক কথাই বলেছেন। এখন বিষয় হচ্ছে যে আপনার বা শিক্ষা না স্বাস্থ্যকে আপনি গুরুত্ব দিবেন, বিষয়টা এরকম। তা আপনি একটা বাংলায় একটা কথা আছে, জীবন বাঁচানো ফরজ। আমরা দায়িত্ব নেওয়ার পর আপনি দেখেছেন রমজান গেল, সবাই বলে 2 মাসের সরকার, আর আমি বলি 1 মাসের সরকার। আর মানে আপনি শাব্দিক অর্থ বলেন, কিন্তু যদি আপনি আবিধানিক অর্থে চলে যান, আমার মনে হয়েছে 10 দিনেরও সরকার না। কারণ সরকার গঠন করবার পর আপনি দেখেছেন যে রোজা এসেছে, জাস্ট নির্বাচনের পরই 30 দিন আমরা রোজায় কাটালাম, এরপর সংসদে আসলাম, সেই আর কি লাস্ট দিন পর্যন্ত অধ্যাদেশ এগুলা এইটা নিয়ে আমরা দিন রাত কাজ করলাম। তো অফকোর্স এটা আসবে, কারণ এটা আমাদের প্রায়োরিটি, এটা আমরা বলেছি আগে। এবং আলী নওয়াজ ভাইকে বলি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু যা বলে ওটা করে, এবং সেটা করবে, আমি নিশ্চিত এই জায়গাটাতে হাত দেবে। আপনি দেখেছেন যে অনেক আমরা এটা আপনি নিশ্চিত, বিএনপি নিশ্চিত, বিএনপি সমর্থকরা নিশ্চিত, যারা বিএনপিকে ভোট দিয়েছে তারা হয়তো নিশ্চিত, কিন্তু পার্লামেন্টে একটা বড় সংখ্যক বিরোধী দল আছে, তারা এবং তাদের সমর্থকরা নিশ্চিত যে বিএনপি তারা কি চাচ্ছে, এটা কিন্তু আমি অনেক গবেষণা করেও বুঝতে পারছি না আসলে তারা কি চাচ্ছে। এই যে সংবিধান, জুলাই, তারপর আপনার কি আপনার সংস্কার, এগুলো শুনতে শুনতে তো ভাই এখন এই শব্দগুলো এমন হয়ে গেছে। আমি আশা করি ওই যে একসময় ছিল সংস্কারবাদী ছিল আওয়ামী লীগ বিএনপির, পরে সংস্কার শব্দটাই নেগেটিভ অর্থে পরিণত হয়ে গেল। রিফর্ম আমরা সবসময় এটা পজিটিভলি দেখতাম। তো আমি দোয়া করি যেন এটা ভবিষ্যতে যেন এরকমটা না হয় যে জুলাই বললে কোনো নেগেটিভ হয়, কারণ এই জুলাই কিন্তু আমাদের সবার
প্রাণ আছে, রক্ত আছে, জান আছে, আমাদের কন্ট্রিবিউশন আছে সবার, সকল জনতার, সকল শ্রেণী পেশার মানুষের। এখন আসেন যে আপনাকে তো গণতন্ত্রে বিশ্বাস করতে হবে। আপনি হাওয়াই চলে কথা বলবেন, তার মানে আপনি দেশটাকে কি হাওয়াই নিতে চান নাকি? হাওয়াই ভাসেন আপনি, অসুবিধা নাই, কে না করেছে আপনাকে? আপনি এই সংবিধানের অধীনে ওথ নিবেন, এই সংবিধানের অধীনে বঙ্গভবনে যাবেন, এই সংবিধানের অধীনে আপনি সবকিছু করবেন, এই সংবিধানের অধীনে আপনি ডিসি এসপি চেঞ্জ করবেন, এই সংবিধানের অধীনে আপনি খাবেন, ঘুমাইবেন, শুইবেন, আর শেষে এই ব্যাখ্যা তো আপনি তারা বলবেন, দিয়েছে যে ওই সময় একটা "Let me সাংবিধানিক finish." সংকট ছিল। সাংবিধানিক সংকট কারণ তাহলে এমন কেন একটা কেন? প্রেক্ষাপট থাকলো কেন? ছিল। আপনি সরকারের অংশ হলেন কেন? আপনি বিপ্লব করলেন না কেন? সংবিধানকে ছুঁড়ে ফেললেন না কেন? আপনাকে কে নিষেধ করেছে? ভাই, রাষ্ট্রপতি- আপনারা তো ফ্রন্ট লাইনার ছিলেন বলে দাবি করেন। ভাই রাষ্ট্রপতিকে ছেড়ে নিজেরাই ফেলে তো দেন। নিজেদেরকে আপনি মাথায় glorify রাখেন। করেন। ভাই আমার কথা শেষ করতে হ্যাঁ, দেন। হ্যাঁ, please, বলুন। তো আপনি যদি এটাকে তাহলে বিপ্লব হিসেবে আখ্যায়িত করলেন না কেন? আপনি সেখানে স্ট্রং থাকলেন কেন? আপনি নির্বাচনে মানলেন, আরে ভাই আপনি খেলার রেফারিকে আপনি মেনে নিয়েছেন, রেফারি আপনাদেরই ছিল, গোলকিপার আপনাদের ছিল, অর্ধেক জনগোষ্ঠী আপনার ছিল, সবকিছু থেকেও আপনি খেলায় হেরে গেলেন। এখন আপনি বলতেছেন সংসদের সমান আপনাকে সুযোগ দিতে হবে। আপনাকে সংসদীয় রাজনীতিতে সমান সুযোগ বলে কোনো কথা নাই, কথা আছে প্রপোর্শনেট। আমি আরেকদিন আপনার সাথেই বোধহয় বলেছিলাম যে ভারতের পার্লামেন্টে জনাব প্রণব মুখার্জি, সাবেক ভারতের রাষ্ট্রপতি, একটা কথা বলেছিলেন, ডেমোক্রেসি মিনস নাম্বারস। নাম্বার নিয়ে আসেন। জনগণ আপনাদের প্রত্যাখ্যাত করেছে। আপনারা যেভাবে গুপ্তের সাথে যে মিশেছেন, আপনারা আপনাদের জায়গাটাই ফেরত আসেন, দেশের জন্য ফেরত আসেন, মানুষের জন্য ফেরত আসেন। এই মুহূর্তে বিরোধী দলের উচিত ছিল, বিরোধী দলের এই সময় উচিত ছিল আমাদেরকে পথ দেখানো, সাজেস্ট করা, যেটা ওনারা একটা শব্দ বলেছিলেন, ছায়া মন্ত্রণালয় উনি গঠন করেছেন। আমাদেরকে বলা উচিত ছিল অমুক দেশ থেকে আপনি তেল আনছেন কেন, আপনি অমুক জায়গায় তেল সস্তায় পাবেন, এখান থেকে নিয়ে সমাধানের আসেন। পথ বলে দেয়া বা ধারণা দেয়া, তাই তো? আপনার এই হামের এই অবস্থা হচ্ছে, আরে ভাই আপনারা তো পজিটিভ জিনিসকে একসেপ্ট করেন না রে ভাই। হাম আমরা হু থেকে কিনেছি, কতদিনের মধ্যে হামটা এসেছে, টোটাল লজিস্টিক্সে কতদিন একটা হামের টিকা উপজেলায় যে পড়েছে, আমি শিওর ওনার উপজেলাতেও আজকে হামের টিকা দেয়া হচ্ছে। কাজেই আপনি শুধু সমালোচনার জন্য সমালোচনা করবেন, মাঠ গরম করার জন্য কথা বলবেন, আপনি জুলাই সনদ আপনি স্বাক্ষর করবেন তাও শেষের দিনে, আর আপনি বলবেন আপনি জুলাইয়ের পুরোধা, জুলাইয়ের আপনি আন্দোলনের এখানে লোক। এখানে কিন্তু তাদের একটা বক্তব্য আছে, বিরোধী দলের বক্তব্যটা স্পষ্ট, যেটা গেল কয়েকদিন ধরে তাদের কাছ থেকে প্রশ্ন করে আসলে আমরা জানতে পাচ্ছি। তারা বলছে যেই বৈশ্বিক সংকট আছে, সেই সংকট যে সরকার সৃষ্টি করেনি এটা বিরোধী দলও মানে, কিন্তু বিরোধী দলের একটা শঙ্কা, যেভাবে চলছে সেভাবে চললে সরকার হয়তো ফ্যাসিবাদে রূপান্তরিত হয়ে যাবে, যেটা আসলে পূর্বে দেখেছে। এই শঙ্কার কথা তারা বলছে। ওনাদের শঙ্কাকে আমরা স্বাগত জানাই। ওনাদের শঙ্কা আমাদেরকে সজাগ হওয়ার জন্য সহযোগিতা করবে। কিন্তু ওনারা যদি মব সৃষ্টি করে ওনারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চান, বল প্রয়োগ করে যদি গণতন্ত্রের পথ দেখাতে চান, সেটা কিন্তু সাধারণ জনগণ বোঝে। আর বোঝের জন্যই 12ই ফেব্রুয়ারিতে সাধারণ জনগণ কিন্তু রায় দিয়ে দিয়েছে। আজকে ওনারা জুলাই সনদ বলতে যে অজ্ঞান হয়ে যান, আমার প্রশ্নটা হচ্ছে জুলাই সনদ যখন তৈরি হয় এবং জুলাই সনদের এমন একটা ধারাতেও কিন্তু নাই যে সংবিধান সংস্কার ছাড়া এগুলা করা যাবে। বিএনপি ওই পথেই হাঁটছে, জনগণের পথেই হাঁটছে, সাধারণ মানুষের পথেই হাঁটছে। ওনারা কিন্তু আমাদেরকে ধন্যবাদ দেন না যে আমরা ওই স্পিকারের উপরে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা ওখানে লিখেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা কিন্তু লিখেছি সংসদে ঢোকার সময় আমরা কিন্তু বলি, আমাদের চোখে পড়ে সর্বশক্তিমান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস। আপনি কি একটা কথা ওনাদের শুনেছেন? আমরা এতগুলো কৃষককে কৃষি কার্ড দেওয়া শুরু করেছি, আমরা এই 17-20 বছর যাবত যে খালগুলো খনন করা হয়নি, খনন করা শুরু করেছে। আমরা এমন অনেকগুলো বৈশ্বিক point, চ্যালেঞ্জের মধ্যেও আমরা হ্যাঁ। কৃষকদের কৃষি কার্ড দিচ্ছি, আপনি শেষ করেছেন। আমরা বদরুল, শেষ 10,000 করেছেন। টাকা পর্যন্ত অনেকগুলো ঋণ পয়েন্ট করছি। বলেছেন। ওনারা এটারে কংগ্রেচুলেট করে না আমি কেন? একটু ডক্টর আতিকুর রহমান মুজাহিদ আপনার কাছে তিনটা বিষয় একটু ছোট করে বলবেন, কারণ আমি সংরক্ষিত নারী আসন ইস্যুতে যাব। প্রথম কথা হচ্ছে যেটা আমরা প্রায় প্রশ্নটা করি কিন্তু কনভিন্সিং কোনো অ্যান্সার পাই না, যে রাষ্ট্রপতি যদি আসলে অবৈধ হয়ে থাকে, রাষ্ট্রপতি যদি এই জায়গাটাতে থাকার প্রয়োজনই না থাকে, তাহলে সে রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে 2 জুলাই যোদ্ধা কেন উপদেষ্টা হলেন? এটা নিয়ে একটা বড় প্রশ্ন। দ্বিতীয় বিষয় হচ্ছে এখন পর্যন্ত সরকারের কোনো উদ্যোগকে আসলে বিরোধী দল স্বাগত জানায়নি,
খাল কাটার কথাটা আমরা জামাতে আমির স্ট্যাটাস দিয়েছিলেন ফেসবুকে, তিনি স্বাগত জানিয়েছিলেন, কিন্তু ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, এই সমস্ত বিষয়গুলো নিয়ে নেতিবাচক কিছু মন্তব্য এসেছে বিরোধী দলের পক্ষ থেকে। ভেরি ইন্টারেস্টিং। দেখেন, প্রথম কথা হচ্ছে যে রাষ্ট্রপতির ইস্যুটাতে আসে। রাষ্ট্রপতির যে সিচুয়েশন ছিল ওই সময় আমরা যখন বললাম যে রাষ্ট্রপতি থাকবে না, সাংবিধানিক সংকট হবে, কে বলেছিল ভাই? সালাউদ্দিন সাহেব বলেছিল। রাষ্ট্রপতি স্পষ্টভাবে কালের কণ্ঠে সাক্ষাৎকার দিয়েছে যে আমাকে আশ্বস্ত করা হয়েছে আপনি থাকেন। দুইজনের নামে বলেছেন উনি, প্রাইম মিনিস্টারের নামে বলেছেন রানিং, সালাউদ্দিন সাহেব বলেছেন, 3 বাহিনীর প্রধানও বলেছেন। সো ভেরি ক্লিয়ার, কারা সরাইতে দেয় নাই। তো এখন তো সাংবিধানিক সংকটের কোনো সমস্যা নেই। আছে বাংলাদেশে এখন সাংবিধানিক সংকট আছে, গণতান্ত্রিক সরকার আছে, নির্বাচিত সরকার আছে। এখন কি দরকার তার? আনসারটা করতে বলবেন, এখন কি দরকার, রাখতে হবে কেন, তাকে এটা বুঝাইতে হবে। 2 নম্বর প্রশ্ন আপনার কি ছিল? এখন পর্যন্ত কোনো ধন্যবাদ জ্ঞাপন হয়নি বিরোধী দলের পক্ষ এটা একটা থেকে। ভুল কথা। কি হয়নি সেদিকে আমি কথা আপনারা বলি, ছিল। আপনার বিরোধী দলের কাছে ধন্যবাদ না অধন্যবাদ সেটা বিষয়। বিরোধী দল বলছে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম দেব, মনে রাখতে হবে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম ইজ এ পার্ট অফ দ্য থ্যাঙ্কস ইন টার্মস অফ, কারণ আপনি ভুল করতেছেন ধরে দিচ্ছি। এখন আসেন, উনি যেটা বললো আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস, সংবিধানের দোহাই দেন, সংবিধান সংশোধন ছাড়াই আপনি লাগাইছেন, 1 নম্বর। আমি থ্যাংক ইউ দিতেছি। ওটার একটু আগে আসি। আমি আপনার আসি ভাই, বিসমিল্লাহ রয়েছে হানজালা, আমি বলি আমার পাশে বসে সাইদ হানজালা বিরোধী দল, সে বলছে আমরা বিরোধী দলকে, এই লাস্ট বক্তব্য সে বলেছে আমরা বিরোধীদের খাতিরে বিরোধিতা করি না, আমরা এই সরকারকে ধন্যবাদ জানাই। বিসমিল্লাহির রহমানির রহিম রেখেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ রেখেছেন, আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস প্রতিটা দরজায় লবিতে রাখেছেন, আমরা তাকে ধন্যবাদ জানাই, হানজালা বলেছেন। জামাতের আমির বারবার, এবং উনি বলল যে কোনো আলোচনায় বলেন, আজকে সংসদে বলেছে উনি 164 বিধিতে বলেছেন, তার মুলতবি প্রস্তাব দিয়ে, যে বাংলাদেশে এখন রানিং ক্রাইসিস চলছে তেলের, একটা বিগ ক্রাইসিস, গ্লোবাল ক্রাইসিস, কিন্তু বাংলাদেশে কিভাবে আমরা সলিউশন করবো, যাতে ম্যানেজমেন্ট হচ্ছে না, মানুষ 5-7 কিলোমিটার ধরে আছে, লেটার স্টক, এটা মুলতবি করে আমরা টক হোক। তখন এখানে প্রায় আধা ঘন্টা কিন্তু ডিবেট হলো, হওয়ার পর বলছে ঠিক আছে আমরা একটা 64 বিধিতে দেন, যাতে করে আমরা আধা ঘন্টা 64 বিধিতে কথা বলা যায় সংসদ প্রসিডিউরে। তখন বলছে এটাকে বারবার আর্গুমেন্ট, যেটা খুব পার্টিনেন্ট ইস্যু, গুরুত্বপূর্ণ ইস্যু। তখন এক পর্যায়ে আমাদের ডেপুটি স্পিকার বললেন ঠিক আছে এটা 1-1.5 ঘন্টা আলোচনা হতে পারে, লাস্ট পর্যন্ত কিন্তু এটা। তখন উনি বলছেন যে আমরা কোন ভাষায় বললে আপনি রাজি হবেন সুন্দর করে, লেট আস ওয়ার্ক, উই উড লাইক টু হেল্প গভর্নমেন্ট, দিস ইজ দ্য ফার্স্ট। আজকের ল্যাঙ্গুয়েজ দেখেন, সিন্স বিগিনিং আমরা বলছি কনস্ট্রাকটিভ ভূমিকা রাখতে চাই, উনি বলছে কোনো অ্যাপ্রিসিয়েট করেন, দ্যাটস রং অ্যাপ্রোচ। ডেফিনেটলি বলেন যে কৃষি কার্ড, কার্ড আপনি যেটা বলছেন, এটা এখনো ভাই কোনো ধরনের ফল আসে নাই। একটা জিনিস বিগিনিং দেখে আপনি কিন্তু ওটা রেসপন্স ওয়েট করতে হবে। 10 দিনের সরকার, আপনি সব মিলে কয় হাজার লোককে কৃষি কার্ড দেবেন, কৃষি কার্ডের একটা শুধু উদ্যোগটা নিয়ে আপনাদের একটা মানে মতামত থাকবে না, উদ্যোগটা ভালো নাকি মন্দ, সেটা কি রেজাল্ট দেখে আপনি 2 ধরনের কাজ হতে পারে। উদ্যোক্তার একটা হচ্ছে যে এটার বিগিনিং এর আর্গুমেন্টটা ছিল বিরোধী দল থেকে যে আমরা কর্মসংস্থান ফোকাস করি, নট কার্ড সংস্থান, বোঝার চেষ্টা করেন। কারণটা হচ্ছে মানুষ কর্ম করে খেলে বেটার হবে, আপনি কয় হাজার টাকা দিবেন, 2,500 টাকা দিবেন, তো বিষয়টা হচ্ছে এরকম। আমিও কিন্তু কৃষক, কিন্তু আমি আমার সম্পদ ধরলাম যে 100 বিঘা, 50 বিঘা, 40 বিঘা, আপনি আমার কার্ড দিলেন, তার মানে আমি 2,000 টাকা নিব, আমাকে কি দেওয়া উচিত? আমি কি সাসপেন্ড করব, কি করবো না, এটা কিন্তু ক্লিয়ার না। তারপরে কৃষক হইলে যে সবাই গরিব এরকম তো না, তাহলে কাকে সাপোর্ট দিই, দ্যাটস নট ক্লিয়ার। অনেক ডাটা, অনেক ইস্যু আছে, সুতরাং এটা সময় লাগবে জিনিসটা প্রসেস করে, জাস্ট এটা। এবং সব জায়গায় কার্ড চালু হয়েছে, ক্যাপ্টেন্স কার্ড চালু হয়েছে, আমাদের ওয়েল কার্ডও দেখতেছি। এই জন্য এই কার্ডের যে মানদণ্ড করতেছে, এটা অ্যাড করে দেন, তাহলে আমি আলোচনাটা ক্লোজ করতে পারি। লাস্ট করি, আমি জাস্ট রেসপন্স করি ভাই। ভাইয়ের একটা ডেফিনেশনের ব্যাপারে আমার চরমভাবে বিরোধিতা আছে। উনি বল ডেমোক্রেসি মিন্স নাম্বার, এখানে ওই যে আমি ডিফাইন করি না, আপনি বলছেন না যা ডিফারেন্স করেন, উনি ওনার ইন ফেভার অফ হিজ আর্গুমেন্ট হি ব্রিংস এ স্টেটমেন্ট। আমি এটাকে একটু ডিসএগ্রি করে বলি যে ডেমোক্রেসি মিন্স নাম্বার না। আমরা রিসার্চে দুইটা, একটা হচ্ছে আমরা বলি যে 2 ধরনের রিসার্চ হয়, সে একটা রিসার্চের মধ্যে কাউন্টেবল রিসার্চ, যেটা আমরা বলি ডাটা সেন্ট্রিক, শুধুমাত্র নাম্বার দিয়ে হয়, আর একটা হচ্ছে কোয়ালিটিভ বাট কোয়ান্টিটিভ, ইট ইজ কোয়ান্টিটিভ রিসার্চ না। ডেমোক্রেসি ইজ বেসিক্যালি অ্যাকাউন্টেবিলিটি, responsibility, transparency, and at the same time respect the oppositional voice. এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ডেফিনিশন। ডেমোক্রেসিকে আর অনেকভাবে দেখা যায়, ডেমোক্রেসি অনেকগুলো উইং, 5-7টা উইং, হিউম্যান রাইটস সব মিলে, রুল অফ ল, নাম্বার মানে কি আপনি জিতে গেছেন তাই ডেমোক্রেসি না, ইটস জাস্ট এ নাম্বার। নাম্বার দিয়ে কি হবে? আপনি তো বাংলাদেশে তো সবসময় নাম্বারের রাজনীতি ছিল, যে তৈরি হচ্ছে ওই 4টা গুণবাচক বিশেষণের উপরে, মানুষ যদি ফিল করে যে উনি অ্যাকাউন্টেবল, তাহলে উনাকে ভোটটা দেবে না। এটা হচ্ছে মেজরিটিয়ান কনসেপ্ট। আপনি কিভাবে বুঝবেন? বাংলাদেশের মানুষকে তো মূলে ঝোলানো হয়, এটা যেন সংবিধানকে বলা হয় একটা মধুর ছলনা,
মধু আছে বলেছে ওনারা ভাই ডেমোক্রেসি উনি ডেফিনিশন যেটা ভোটে বলছেন ওনারা বিশ্বাস করেন কে না ভোটে তো। বিশ্বাস করে না? ভোটে বিশ্বাস ভোটে বিশ্বাস করে ভোটে বসার বসার পর আপনার অ্যাকাউন্টেবল হতে হবে। আপনার গভর্নমেন্টকে যে অ্যাকাউন্টেবল করবেন, সে অ্যাকাউন্টেবলের প্রতিষ্ঠানগুলো ভেঙে দিয়ে আপনি বলছেন আপনি ডেমোক্রেসি প্রতিষ্ঠা করতেছেন। আমি যে জায়গাটা বলতে চাচ্ছি সেটা জিনিসটা হতে পারে না, কারণ হচ্ছে ডেমোক্রেসি মানে আপনাকে আচ্ছা, যদি কেউ জানতে চাই যে ভোট তো একটা নাম্বার, vote is a number, but in a sense, democracy is not the number. Democracy is a concept, is a theory, is a system of life, a system of governance. আচ্ছা, So what is this system of governance মানে কি? একটা সিস্টেম অনেকগুলো জিনিস নিয়ে আসে, একটা নাম্বারের মাধ্যমে অ্যাড হয় যে কে গভর্নমেন্ট চালাবে। আচ্ছা, সবশেষ একটা বিষয় যুক্ত করে আমি ইলিয়াস খানের কাছে যাব, যেটা আসলে ফজলুদ্দা বাবু একটু আগে বলছিলেন, ছায়া মন্ত্রিসভার কনসেপ্টটা ছিল আপনাদের দিক থেকে, সেটা যদি কোনোভাবে তৈরি হতো তাহলে হয়তো এই গ্লোবাল ক্রাইসিসে কোনো মতামত আপনাদের দিক থেকে অবশ্যই তৈরি হয়নি মানে তৈরি হবে না এরকম না। করেন না ভাই, আমি সামনে বাজেট আছে, অবশ্যই দেন না বাজেট ছায়া আমাদেরকে। মন্ত্রী হবে তো, ডেফিনেটলি হবে। এনসিপি থেকে হবে, জামাত থেকে হবে, যারা ইন্ডিভিজুয়াল হবে, কালেক্টিভ বিরোধী দল থেকে হবে। ওনারা তো বলছে ইউনিটি গভর্নমেন্ট করবে না বলছে না? ডিড ইউ আস্ক দ্য কোয়েশ্চেন জাতীয় গভর্নমেন্ট করছে কিনা? ওনারা করছে? আমরা বলেছি রেইনবো নেশন। না না ভাই, ইউ হ্যাভ চেঞ্জ দিস টার্মিনোলজি। ইউ সেড আমরা জাতীয় সরকার করব, এটা একদম কমিটমেন্ট লেখা আছে সব জায়গায়। আর বলে রেইনবো নেশন কোন জায়গায় লেখা আছে আপনি একটু সব বলবেন? জায়গায় কমিটমেন্ট, আপনি তারা প্রমাণ বলেছেন, বক্তব্য একাধিকবার বলেছেন, নির্বাচনের আপনার উনি ইশতেহারে আছে? একাধিকবার বলেছেন, 31 দফায় আছে। এখন বলে একাধিক। আচ্ছা, আমি একটু ইলিয়াস খানকে যুক্ত করি। ইলিয়াস খান, আপনি শুনছিলেন, দুটো বিষয় একটু হ্যাঁ, দুটো বিষয় একটু বলবেন। প্রথমত, ডেমোক্রেসি ইজ এ নাম্বারস, এই কনসেপ্টের সাথে আপনি নিজে বিশ্বাস করেন কিনা, এবং ঠিক এই মুহূর্তে বিরোধী দলের যে ভূমিকা সেটা বিরোধী দল সুলভ কিনা, অর্থাৎ তাদের নিজস্ব কিছু দাবি আছে, চাওয়া আছে, যেটা জনগণ চায়, এই বাক্যটা দিয়ে আসলে তারা সেটা হাসিল করছে কিনা, নাকি সত্যিকার অর্থে বিরোধী দল একটা কার্যকর ভূমিকা রাখছে? আপনার অবজারভেশনটা কি? ডেমোক্রেসি বলতে আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে একজন ব্যক্তি দাঁড়িয়েও যদি ন্যায়সঙ্গত কথা বলে সেটাকে আমলে নেওয়া, দ্যাট ইজ ডেমোক্রেসি। আচ্ছা, ডেমোক্রেসি মানে কথা বলার অধিকার, কিন্তু ডেমোক্রেসি মানে এটাও না যে অশোভন আচরণ করার অধিকার, সেটাও না। তো পার্লামেন্ট, আমরা ওয়েস্টমিনিস্টার স্টাইলের পার্লামেন্ট করার কথা ভাবি, কিন্তু আলটিমেটলি সেটা হয় না। এবং আমার কাছে যেটা মনে হয় যে অতীতে ঠিক একপক্ষীয় পার্লামেন্টে আমি দেখেছি যে শেখ হাসিনা তার 15টা বছরে দুইটা কথা বারবার আমাদের শুনিয়েছে। একটা হলো সংবিধানের দোহাই দিয়ে করেছে, আর একটা হলো বিচার বিভাগের মাধ্যমে যত রকম অনাচার অত্যাচার পুরাটাই করেছে এই আদালতের মাধ্যমে, যে বিচার রায় তিনি মেনেছেন, সংবিধান তিনি মানেন। সুতরাং আমি বলবো যে গণতন্ত্র এমন একটা কনসেপ্ট, আমি যতগুলি সিস্টেম পৃথিবীতে আছে এখন পর্যন্ত, তার মধ্যে ডেমোক্রেসিকে আমি সর্বোত্তম সিস্টেম হিসেবে গণ্য করে মনে করি। সেখানে সবার কথা বলার অধিকার থাকতে হবে, এবং অবশ্যই বিরোধী দল শত্রু না, এবং রুলিং পার্টি যারা সরকারি দল তাদের ভাবতে হবে যে বিরোধী দল শত্রু না। আবার বিরোধী দলকে ভাবতে হবে যে সরকারি দল মানেই তাদের সঙ্গে সবসময় একটা সংঘর্ষের মধ্যে থাকা। আমি যেটা বুঝি যে আমরা এটা, যারা বিরোধী দলে আছেন, যারা সরকারে আছেন, তারাও তো বুঝতে পারছেন না যে কি পরিমাণ স্বপ্ন মানুষ দেখছে এই পার্লামেন্টের উপরে, এবং প্রত্যেকেরই দায়িত্ব রয়ে গেছে। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে মানুষের মধ্যে যে চেতনাটা জেগে উঠেছে, যে স্বপ্নটা জেগে উঠেছে, বিশাল দায়িত্ব নিয়ে কিন্তু উভয় পক্ষ আপনারা পার্লামেন্টে গিয়েছে। সুতরাং কোন রকম গুজামিল দিয়ে পার্লামেন্ট থেকে বেরিয়ে আসার সুযোগ অন্তত এইবারকার পার্লামেন্টের নাই। আর একটা ব্যাপার, আমার ওই মুজাহিদ ভাই একটা জিনিস বলছিলেন, সেটা হলো যে কার্ড, ফ্যামিলি কার্ড। হ্যাঁ, একটা বলি, কর্মসংস্থান তো অবশ্যই, কারণ পৃথিবীর সমস্ত দেশগুলোতে ইকোনমির একটা ব্যারোমিটার, অন্যতম ব্যারোমিটার হচ্ছে যে কতগুলি কর্মসংস্থান হলো, প্রতি বছর কর্মসংস্থান কত হলো, তা দিয়ে মাপা হয় যে আমার ইকোনমিটা কোন জায়গায় যাচ্ছে। কিন্তু একটা জিনিস আমি জানি, আমি নিজে দেখেছি, এবং আমাদের নজরের বাইরে এমন অনেক পরিবার আছে, আপনি জানেন, তাদের কারো 1 পয়সা আয়ের উৎস নাই। অনেক বিধবা আছে যাদের 1 পয়সা আয়ের উৎস নাই। তারা কিন্তু কর্মসংস্থানের দোহাই দিয়ে তাদেরকে বঞ্চিত করা যাবে না। এই কার্ডগুলি তারা যাতে পায়, বরঞ্চ যে বিএনপি আওয়ামী আমলে যেটা হয়েছিল, যে কার্ডগুলি মূলত দলের নেতা কর্মীরাই পেয়েছিল,
সেই বিধবা কার্ড হোক কিংবা ওই যে বয়স্ক কার্ড হোক, যেগুলি হোক, জি, জি। এবার অন্তত প্রকৃত অর্থে বিরোধী দলের এই ডিমান্ডটা হওয়া উচিত যে প্রকৃত অর্থে সত্যিকারের যারা দরিদ্র এবং যাদের কোনো আয়ের উৎস নাই, সামান্য আয়ের উৎস নাই, জি। আমি প্রতিটা গ্রামে আপনি এরকম 10 জন 12 জন ফ্যামিলি পাবেন যাদের আয়ের সামান্য উৎস নাই, হয় তারা বিধবা কিংবা তারা তাদের সন্তান নাই, কেউ নাই, এরকম অবস্থা আছে। সুতরাং আমি মনে করি যে বিরোধী দলের এই ক্ষেত্রে প্রত্যেকটা রুলিং পার্টির প্রত্যেকটা কাজের ক্ষেত্রে তাদের তীব্র নজর রাখা এবং পজিটিভ ভাবে চমৎকার দেখা। চমৎকার। আসলে এটাই আসলে মূল বিষয়। এটাই আসলে মানে সাধারণ জনগণও চাই যে বিরোধী দল আসলে কখনো কখনো সরকারি দল যখন কোনো দিক থেকে মনোযোগ হারিয়ে যায় তখন বিরোধী দল যেন তাদের কণ্ঠস্বর হয়ে উঠুক। বিএনপির পক্ষ থেকে যে 36 জনকে মনোনয়ন দেওয়া হলো, সেখানে আসলে কিছুটা প্রশংসার ব্যাপার আছে, কিছুটা আক্ষেপ এবং অভিযোগের ব্যাপারও আছে। প্রশংসার ব্যাপারটা এটা যে এখানে 10 জন অভিজ্ঞ রাখা আছে, 4 জন সংখ্যালঘুর মধ্যে থেকে বেছে নেওয়া হয়েছে। ওরাও সম্প্রদায়ের প্রতিনিধি আন্না মিঞ্জ আছে, মারমা সম্প্রদায়ের প্রতিনিধি মাধবী মারমা আছেন, সুবর্ণা শিকদার ঠাকুর এবং নিপুণ রায় চৌধুরী। এটা অনেকে অ্যাপ্রিসিয়েট করেছেন। যেটা নিয়ে প্রশ্ন তুলেছেন সেটা হচ্ছে যে 3 জন প্রার্থী যারা আসলে ঢাকা 14, যশোর 2 এবং শেরপুর 1-এ হেরেছেন, তাদেরকে আবারও মনোনয়ন দেওয়া হচ্ছে এবং যাদের বিপরীতে জামাত ইসলামীর সংসদ সদস্যরা আছেন 3 জনেরই বিপরীতে, যারা আসলে বেশ বড় ব্যবধানে তখন জিতেছিলেন। আরেকটি প্রশ্ন হচ্ছে শিল্পী কনক চাপা, বেবি নাজনীন, আসমা আজিজ সহ অনেক শিল্পী আছেন যারা অপেক্ষা করেও নমিনেশনটা পেলেন না। প্রশ্ন হচ্ছে দুটো। প্রথম কথা হচ্ছে হেরে যাওয়া প্রার্থীদের দ্বিতীয়বার কেন দেয়া হচ্ছে সুযোগটা? এটা কি আসলে মানে প্রার্থীরা আসলে বেশি আস্থাশীল, তাদের উপর বেশি আস্থা রাখা যে কারণে, নাকি এলাকাগুলো খুব গুরুত্বপূর্ণ, নাকি সেখানে জয়ী জামাত ইসলামীর যারা সংসদ সদস্য আছেন তাদের বিপরীতে একটা শক্ত ভয়েস দরকার? নাম্বার 1 আপনি বলেছেন তুলি আর সানজিদা ইসলাম তুলি, সাবিরা সুলতানা মুন্নি এবং সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। মুন্নি এবং প্রিয়াঙ্কা, রাইট? তুলি, মুন্নি, প্রিয়াঙ্কা। হ্যাঁ, আপনি দেখুন 3 জনই কিন্তু তরুণ প্রজন্মের প্রতিনিধি, এবং 3 জনেরই পরিচিত। কিন্তু স্যাক্রিফাইস আছে, 3 জনই কিন্তু সংসদে ভালো অবদান রাখবে বলে বিএনপি মনে করে। এটা আমি আজ পাবলিক মনে করলাম। এখন যদি আপনি বলেন যে দলীয়ভাবে বিএনপির একটা নিজস্ব কর্মপদ্ধতি আছে, এটা নিজস্ব বোর্ড আছে মনোনয়নের, এবং সেটা এমন তো না যে কোনোটা আইন লঙ্ঘন করে। এখন আপনি বলতেই পারেন যে ওইখানে, আর আমার জানা নাই যে পার্টিকুলার কোনো আসনের জন্য মহিলা এমপি গুলো হয় কিনা, এটা আমি জানি না। 6টা মিলে একটা, এখন বুঝতে পেরেছেন? জনের বিপরীতে একজন। সো কাজে ওই যুক্তিটা এখানে খাটছে না। সোশ্যাল মিডিয়া এটা আসবে, এটা অসুবিধা নাই। সমালোচনায় গণতন্ত্রের আরেকটা বৈশিষ্ট্য, সমালোচনা থাকবে। 2, আপনি যেটা বলেছেন যে আচ্ছা, আমি যদি ব্যক্তিগতভাবে আপনাকে প্রশ্ন করি, তুলিকে কি পার্লামেন্টে আনা উচিত নয়? এটা তো মানে জার্নালিস্ট হিসেবে আমি তো হয়তোবা- অভিমত দিতে পারি না, তবে হ্যাঁ উনি মায়ের ডাক বলে একটা সংগঠন তৈরি করেছিলেন যেটা সেই সময় অনেকের মধ্যে নাড়া যে দিয়েছিল। রকম নাড়া দিয়েছে, যে স্ট্রাগল করেছে, তার ভাইকে হারিয়েছে, সো এইটুকু তো তার প্রাপ্য থাকতেই পারে। এটা নিয়ে সমালোচনা কিছু একটা, মানে এরকম প্রত্যেকটার ক্ষেত্রে দেয়ার আর লজিক, এবং দিন শেষে যদি লজিক নাও থাকে, ইটস আপ টু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পার্লামেন্টারি বোর্ড এবং যারা সিদ্ধান্তকারী, তাদেরই তো এটা কর্তব্য, তাই না? এটা প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে যে শিল্পীরা, দেখুন মাননীয় প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, বেগম খালেদা জিয়ার সন্তান। উনি কিন্তু ইতিপূর্বে ওনার একটা বক্তব্যে উনি বলেই দিয়েছেন যে যারা শিল্পী তাদের রাজনীতি থেকে একটু বোধহয় নিজেকে রাজনৈতিকভাবে, আমরা গত 17 বছরে যেটা দেখেছি যে অনেক অসহ্য শিল্পীদের career-ই নষ্ট একটা হয়ে গেছে, আমরা পরিবেশ, দেখেছি। এবং আমরা বাকের ভাইয়ের মতো, সেই বাকের ভাই খ্যাত আসাদুজ্জামান নূরকে কিন্তু দর্শকরা হারিয়েছে এই রাজনীতির কারণে। আমার মনে হয় প্রধানমন্ত্রী এটা একটা পারফেক্ট সিদ্ধান্ত নিয়েছে। এটা ব্যক্তি ফজলে হুদার কথা, আর দলীয় কথা, এটা দলীয় ফোরামে সিদ্ধান্ত হয়েছে, এখানে কিছু বলবার নেই। আমি হ্যাঁ। একটু কথা বলতে চাই, যেটা আমাদের এলাহি নওয়াজ খান ভাই বলেছেন যে এই যে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, এটা নিয়ে আজ কারে যাব না, কারণ আজকে অনেকগুলো বিষয় আমি আছে একটা সামনে। বলি, এটা ছোট নিয়ে করে, কিন্তু জি। আমাদের অর্থ উপদেষ্টা এটা নিয়ে ব্যাখ্যা দিয়েছেন, আমরা কিভাবে এইটা সিলেক্ট করছি, এই ব্যাখ্যাটা কিন্তু যাক, আমাদের আজকে রয়েছে। মানে ইনফ্যাক্ট আজকে তো আর 12টার পর হয়ে গেল, মানে গতকাল প্রধানমন্ত্রী তার ভাষণে বলছিলেন পাচার হয়ে যাওয়ার টাকা
ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডের মাধ্যমে আসলে মানুষের কাছে পৌঁছে দেবেন, এবং একটা কমিটমেন্ট তিনি করেছেন। আমি একটু ডক্টর আতিকুর রহমান মজিদ আপনার কাছে আসি। আমরা দেখলাম এনসিপির যে দুজন, একজন মিতু এবং আরেকজন হচ্ছে মনিরা শারমিন, দুজনকে আসলে নমিনেশন দেওয়া হয়েছে। কিন্তু আমি যেটা আসলে আপনার কাছে জানতে চাই, অনেকে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটু আক্ষেপই করছেন। অনেকে বলছেন যে এনসিপির অনেক গুরুত্বপূর্ণ ভয়েস এখানে থাকতে পারত। এখানে তাসনিম যারা, তাজনুমা জেবিন, সামান্তা শারমিন যারা আসলে এনসিপি ছেড়ে গেছেন, তারাও থাকতে পারতো। এনসিপি আসলে অনেক বড় ভুল সিদ্ধান্ত নিয়েছে জামাত ইসলামের সঙ্গে 11 দলীয় জোটের মধ্যে ঢুকে যাওয়া, যে কারণে তাদের নারী যে ভোকালগুলো, যেটা মানুষ মিস করবে এখন পার্লামেন্টে, তারা বলছে যে আসলে এই ভুল সিদ্ধান্তের কারণে এরকম মেধাগুলো পার্লামেন্ট পেল না। এটা তাদের একটা বক্তব্য। যদি আপনি তাদের দিকে কোনো রকমের ভরসার বাণী দিতে পারেন, কারণ তারা আসলে জুলাই আন্দোলনে আপনাদের সমর্থনে একাট্টা ছিল। জুলাই আন্দোলন তো সবার, জুলাই আন্দোলন বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, যেটা আমাদের সম্মানিত সাংবাদিক বলেছেন। আই এগ্রি উইথ ইউ, ইটস এ ফ্রেমওয়ার্ক। বাংলাদেশের মানুষ দীর্ঘদিন পিপলস পাওয়ার থেকে ছিল না, এটা একটা কাইন্ড অফ আমাদেরকে একটা নাচানো হইতো আর কি, ওনারা পাওয়ার নিয়ে ঘুরে বেড়াইতো একটা সিস্টেম করে আর কি। সেই জন্য পিপলস তার পাওয়ারটা খুঁজে পেয়েছিল, আকাঙ্ক্ষাগুলো ধারণ করেছিল যে আমরা এরকম থাকতে চাই না, আমাদের উই নিড এ নিউ পলিটিক্স, নিউ থিং, নাথিং, মানে আমরা এই ওল্ড সিস্টেম দেখতে চাই না, এটা মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল। এখন আমরা দ্বিতীয় কোয়েশ্চেন, যে আসলে মাহমুদা মিতু, মনিরা শারমিন, আপনার কে পার্সপেক্টিভ, আপনি বলে একটা অবজেক্টিভ ঠিক করলেন, আপনার দৃষ্টিকোণ, উনি যেমন বললো যে বিএনপি তার বোর্ড অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছে, সেখানে আপনি বলে ওকে ফাইন, ফ্যান্টাস্টিক। মিতু এবং মনিরা শারমিন নিয়ে কোনো নেগেটিভ কথা আমি নেই, বলি দুইজনেই চাচ্ছিলেন যে আরো অনেকে আসতে পারতো না, পারতো, তারা তো দলেই, খেয়াল করেন দলের চেয়ে ব্যক্তি বড় হয়ে গেছে ওনারা। তো অনেক সময় নিজেকে মানুষ অনেক বড় মনে করে। ইউ শুড আন্ডারস্ট্যান্ড যে অ্যারোগেন্সি খুব খারাপ জিনিস। অনেক সময় পার্টি মানে হচ্ছে সবাই মিলে কালেকটিভ সিদ্ধান্ত বাস্তবায়ন করা। অনেক সময় আপনার বিরোধিতা যাবে, আপনি ইন্টারনালি ফোকাস করবেন, সিস্টেম করবেন, কথা বলবেন, আর্গুমেন্ট করবেন। তো এর মানে আপনি নিজে ডেমোক্রেটিক প্র্যাকটিস করতে চান না। এনসিপি এই পার্টি, যেখানে আমাদের বিগিনিংয়ে যে কনস্টিটিউশন করা হয়েছে যে দুইবারের বেশি পার্টির প্রধানে থাকতে পারবে না, নাই দুইবার বেশি থাকতে পারবে না, নাইটও যদি হয়, এত একটা ডেমোক্রেটিক পদ্ধতিতে। এবং আমি খুব ভালো করে বলি, আমি রেসপেক্ট বোধের সাথে বলি, তাসনিম যারা আপুকে আন্দোলনের সময় কোথায় ছিল, উনি দেশের বাইরেই ছিলেন, ওনাকে কিন্তু ভালো কাজ করেন, সব মিলে আমরা সবাই রেসপেক্ট করে কিন্তু খুব হাই পজিশন দিয়েছে। এবং পার্টির ওয়ান অফ দ্য পলিটিক্যাল কাউন্সিল, যেটা পার্টির হাইয়েস্ট পজিশন, সেখানেও তাকে সম্মানিত করা হয়েছে। এরকম তো না, ওনাকে আমরা এখনও কিন্তু ডিফেম করি না। বিষয়টা হচ্ছে যে থাকতে পারতো, তাহলে ওনাকে থাকা উচিত ছিল, এরকম কোশ্চেন করা উচিত ছিল যারা চলে গিয়েছেন। তাহলে ব্যক্তি স্বার্থ, এখন পার্টির যে ফোরাম, সেটা ডিসকাশন, আমাদের আলোচনার ভিত্তিতে যাকে পজিশন মনে হয়েছে। এবং মনিরা শারমিনের ব্যাপারে যোগ্যতা, মনিরা শারমিন কিন্তু ভিপি ছিল হলগুলোতে, পলিটিশিয়ান, হি ইজ এ পলিটিশিয়ান, পলিটিক্স করে বড় হয়েছে। এবং মাহমুদা মিতু কত গালি, কত কিছু খেয়ে, সে বলেন যত আন্দোলনে ছিল সেখানে ফ্রন্ট লাইনার ছিল, সে কিন্তু সে নারী হিসাবে ছিল। তো কাউকে বাদ দিতে পারেন, আমরা আপেক্ষিক করি কি আমার মতো লোকগুলোকে আমার মতো করে হতে হবে। পার্টিতে নানা ডাইভার্স লোক থাকে, বুঝতে পারছি, যারা আসলে প্রশ্ন তুলেন আপনি তাদেরকে ব্যাখ্যা দিলেন, ব্যাখ্যা না, ডাইভার্স পজিশন থাকবে, ডাইভার্সিটি থাকবে। আপনি তো আপনার মতো করে সব বললে তো আপনি পার্টিতে নিজে একটু বলে বলতে পারেন। একটু 1 মিনিটে একটা ছোট্ট মন্তব্য নিয়ে নিতে চাই। এলাই নেওয়াজ খান, আপনি আজকে সারা দিনে, ইনফ্যাক্ট গতকাল, যেহেতু রাত 12টা হয়ে গেল, গতকাল যে 36 জন প্রার্থী মনোনীত করলেন, মানে মনোনয়ন গ্রহণ করলেন বিএনপির পক্ষ থেকে এবং জামাত ইসলামের পক্ষ থেকে 13, সবকিছু মিলে আসলে আপনার মতামতটা জানতে চাই। নতুন পুরনো আশাবাদ কত? আমি মতামত যে নতুন যারা এসছে এবং পার্লামেন্টে তারা পারফর্ম করবেন এবং তাদের দায়িত্ব অনেক বেশি। এই কারণে দায়িত্ব বেশি যে অ্যাকচুয়ালি জুলাই বিপ্লবের বোঝাটা প্রত্যেকে এই পার্লামেন্টে নিয়েছেন। যারা নির্বাচনে ইলেক্টেড হয়ে আসছেন তারাও জুলাই বিপ্লবের দায় নিয়ে পার্লামেন্টে গেছেন, এবং যারা ইয়াং এমপি হিসাবে পার্লামেন্টে যাচ্ছেন যে মেয়েরা, তারাও কিন্তু সেই দায় নিয়ে পার্লামেন্টে যাচ্ছেন। এখন দল কাকে দিয়েছে, ভালো যাকে বুঝেছে দিয়েছে, এ ব্যাপারে আমাদের মন্তব্য থাকা উচিত না। তবে একটি কথা আমি বলবো, সেটা হলো যে এই 17 বছর পরে সত্যিকার অর্থে গণতন্ত্রের আকাঙ্ক্ষা যে পার্লামেন্ট হয়েছে, উভয় পক্ষই পার্লামেন্টে যৌক্তিকভাবে পারফর্ম করবেন। আর যদি সেটা করতে ব্যর্থ হন, নিশ্চয়ই এই জাতি আপনাদেরকে সহজে ক্ষমা করবে না। একদম স্পষ্ট বক্তব্য, অনেক ধন্যবাদ। আমি এ পর্যায়ে যুক্ত হচ্ছেন প্রযুক্তি বিশ্লেষক এবং দেশের প্রথম এনটিটিএন কোম্পানি ফাইবার অ্যাটমের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুমন আহমেদ সাবির, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং দুজন সংসদ সদস্যের কাছে আমি প্রেক্ষাপটটা একটু বলি। আমাদের দেশে নতুন
লাইসেন্সিং নীতিমালা, টেলিযোগাযোগ লাইসেন্সিং নীতিমালা, হ্যাঁ, যেটা গত বছর আসলে ডক্টর ইউনূসের শাসনামলে তার একেবারে শেষ মেয়াদের শেষে এসে মোটামুটিভাবে তড়িঘড়ি করে আসলে এটা ফাইনালাইজ করা হয় এবং দেখা যায় সেখানে আসলে দেশি বিনিয়োগকারীরা মোটামুটিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং বিদেশি বিনিয়োগকারী যারা আছেন তারা অবারিত সুযোগ পাচ্ছেন। ফলে একটা বৈষম্য তৈরি হচ্ছে এবং সেই জায়গা থেকে দেশীয় অংশীদার যারা আছেন তারা একটা সমাধান চাচ্ছেন। তো সেই বাস্তবতা আমরা আগে সংকটটা একটু বোঝার চেষ্টা করি, তারপর আপনাদের মতামত নেব। সুমন আহমেদ সাবির, একটু বলবেন আসলে মানে যে নতুন টেলি লাইসেন্সিং নিয়ে কথা আমরা বলছি, কোন কোন সংকটগুলো শঙ্কাগুলো আসলে আপনারা খুঁজে পাচ্ছেন এখানে এবং কি ধরনের সমাধান প্রত্যাশা করেন? জি। দেখুন, 2009 যখন প্রথম এই টেলিকম মেজর এক টেলিকম রিফর্ম হয়, যেটা 2010-এ একটা বড় পরিবর্তন আসে এবং সেটাই চলছিল এতদিন ধরে, এবং সেই পলিসির যথেষ্ট দুর্বলতা ছিল এবং যেটা রাজনৈতিক বিবেচনায় অনেক ব্যবহার হয়েছে একটা সময়। এখন একটা তার ভিতর দিয়ে একটা ইকোসিস্টেম তৈরি হয়েছিল দেশে, তার ভিতরে বাংলাদেশের হয়তো প্রত্যাশিত না হলেও টেলিকম সেক্টরে একটা ভালো ডেভেলপমেন্ট ছিল, তবে এর যে পরিবর্তন প্রয়োজন ছিল সেটা অনস্বীকার্য। এবং বিগত সরকার যখন উদ্যোগটা নেয় আমরা সবাই তার সাধুবাদ জানিয়েছিলাম এবং ওই পলিসির যে মেজর ফ্লগুলো ছিল সেগুলো কিন্তু চিহ্নিত করা হয়েছিল এবং সেগুলোকে সংশোধনের জন্য আমাদের ইন্ডাস্ট্রির পক্ষ থেকে বিভিন্ন সময়ে বলা হয়েছে। আমি যদি সমস্যা জায়গায় কয়েকটা বলি, যে এই যে আগের পলিসির যে বড় সমস্যা ছিল, যার সমাধান প্রয়োজন ছিল, তার একটা বড় অংশ হচ্ছে যে এই পলিসিতে আপনার বিটিআরসি কে রেভিনিউ কালেকশনের দায়িত্ব দেওয়া হয়েছে। ফলাফল যেটা হয়েছে, বিটিআরসির যে মূল যে দায়িত্ব, এই সেবা খাতের উন্নয়ন, যাতে গ্রাহকরা ভালো সেবা পান এবং যারা এই সেবা প্রদান করছেন তারা যেন একটা মানসম্মত সেবা দেন এবং তাদের ভিতরে একটা যৌক্তিক প্রতিযোগিতা বজায় থাকে এবং সেবার মান ক্রমান্বয়ে উন্নত হতে থাকে, নতুন সেবা আমরা অ্যাড করতে পারি। কিন্তু বিটিআরসির ফোকাসটা হয়ে যায় রেভিনিউ কালেকশন এবং তারা সবসময় দেখবেন যে এটা নিয়ে গর্ববোধ করে। কাজে আমরা চাচ্ছিলাম যে বিটিআরসির রোলটা চেঞ্জ করা, রেভিনিউ কালেক্টরের বদলে তারা ফ্যাসিলিটেটর হবে, স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর জায়গায় থাকবে যে এই সেক্টর ভবিষ্যতে 5 বছর পরে কোথায় দেখতে চাই, আমরা 10 বছর পরে কোথায় দেখতে চাই, সেই জিনিসগুলো তারা প্ল্যান করবেন এবং সেই অনুযায়ী এই সেক্টরটাকে রিফর্ম। কিন্তু দুঃখজনক হচ্ছে যে না বিটিআরসি না তত্ত্বাবধায়ক সরকার এই বিষয়টাকে একেবারে আমল নেয়, তারা বিষয়টাকে সম্পূর্ণ ইগনোর করে এবং আগের মতোই সেই রেভিনিউ শেয়ারিং মডেলে রাখে, যেটা একটা বড় সমস্যা রয়ে গেছে। তারপর যে আপনি যেটা উল্লেখ করলেন যে দেশীয় উদ্যোক্তাদের কথা, এই আইএলটিএস পলিসির কিন্তু একটা মূল উদ্দেশ্য ছিল যে দেশীয় বিনিয়োগকারীদেরকে উদ্বুদ্ধ করা, তাদেরকে এই বিজনেসে নিয়ে আসা এবং তারা যেন এখানে সাস্টেন করতে পারে তার একটা ব্যবস্থা করা। কিন্তু এই পলিসিতে বিদেশি বিনিয়োগের কথা বলে এই যে টায়ার ভিত্তিক যে লাইসেন্স সেবা ছিল, অনেকগুলো টায়ার বেশি ছিল যেগুলো কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে, যেটাকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু কমানোর পরে যেটা করা হলো যে দেশীয় উদ্যোক্তাদেরকে বলা হলো আপনারা যে সেক্টরে ব্যবসা করছেন সেই সেক্টরে ব্যবসা করবেন, কিন্তু বিদেশি উদ্যোক্তাদের ক্ষেত্রে কিন্তু উন্মুক্ত। অর্থাৎ একজন বিদেশি উদ্যোক্তা চাইলে যে একটা ইন্টারন্যাশনাল সেক্টর, একটা ন্যাশনাল ট্রান্সমিশন সেক্টর এবং অ্যাক্সেস লেয়ার যেখানে মোবাইল অপারেটর এবং আইএসপিরা প্লে করছে, এই যে কোনো সেক্টরে তারা চাইলে আসলে প্লে করতে পারেন। এই যে বৈষম্য তৈরি করা হলো, এতে করে দেশীয় উদ্যোক্তা যারা তারা একটা বড় হুমকির মুখে চলে এসছে এবং যেটা নিয়ে আমরা প্রথম থেকেই তীব্র প্রতিবাদ জানিয়ে এসেছি, কিন্তু তার সমাধান কিন্তু অদ্ভুতই হয়নি। কাজে আমাদের এই নতুন সরকারের কাছে প্রত্যাশা থাকবে এই জায়গাটা আসলে দেখা, আমরা বিদেশি বিনিয়োগের বিপক্ষে বলছি না। আর আরেকটা জিনিস আমি উল্লেখ করতে চাই যে বিদেশি বিনিয়োগ সম্বন্ধে যে একটা হাইপ তৈরি করা হয়, বলা হয়, আমি টেলিকম সেক্টরের কথা যদি বলি, গত 10 বছরে অনেক বিদেশি অপারেটর মধ্যে কাজ করছে, কিন্তু তারা যে কিন্তু তেমন কোনো বিনিয়োগ করেনি। তারা হয়তো এই দেশের সাফল্য দেখিয়ে বা বাইরের শেয়ার মার্কেটের দাম বাড়িয়েছে, কিন্তু দেশে কিন্তু তারা কোনো টাকা বিনিয়োগ করেনি, যে কারণে আমাদের মোবাইল সেবার মান কিন্তু দিন দিন পিছিয়েছে। দ্বিতীয়, আমাদের পার্শ্ববর্তী ভুটান, নেপালের মতো দেশে 5G সেবা চালু হয়েছে, কিন্তু আমরা আজ পর্যন্ত আসলে 5G সেবা নামমাত্র চালু হয়েছে, কিছু মানুষ হয়তো পাচ্ছেন কিন্তু আমরা আসলে পাচ্ছি না। তো এই সংস্কারের জায়গাটার ক্ষেত্রে আসলে যে আমরা প্রত্যাশা করি যে নীতি নির্ধারকরা চিন্তা করবেন যে দেশীয় যে বিপুল সংখ্যক উদ্যোক্তা আছে তারা যেন সাস্টেন করতে পারেন, তারা যেন ভবিষ্যতে ব্যবসা করতে পারেন, যে এমপ্লয়মেন্টের সুযোগ তৈরি হয়েছে, এই যে কর্মজীবী যারা আছেন তারা যেন এখানে কাজ করতে পারেন এবং সেই সঙ্গে অবশ্যই সাধারণ গ্রাহকদের ভালো সেবা পান, সেটা ফোকাস করে। এবং ভবিষ্যতে একটা লক্ষ্য রাখা উচিত যে টেলিকমের মতো সেন্সিটিভ সেক্টর আমরা কি পুরোটাই কি বিদেশিদের রাখতে চাই, না একটা সময় এসে
আমাদের দেশীয় প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা পরিষেবার নিয়ন্ত্রণ একদম। নিতে চাই, আমার মনে হয় পুরো যাতে- বিষয়টা খুব চমৎকার করে স্পষ্ট করেছেন দুজন সংসদ সদস্য যেহেতু এখানে আছেন এবং দুজনই বেসরকারি সংসদ সদস্য এবং দুজনই সেই আইন প্রণয়নের এই জায়গাটাতে নিশ্চয়ই তারা তাদের মতামত তুলে ধরার একটা সুযোগ পাবেন, যে কারণে আসলে এটা তুলে ধরা। আমি যদি ফজলুদ্দা বাবুল আপনার কাছে মোটা দাগে বলি, আমি নিজেও আসলে টেলিকমিউনিকেশন দীর্ঘদিন ধরে জার্নালিজম করি অন্তত এই ফিল্ডে, এবং সেখানে আমরা দেখতে পেলাম যে বিভিন্ন দেশীয় উদ্যোক্তারা হতাশ হলেন এই অর্থে যে সেখানে পুরোপুরি মাইন্ডসেট তৈরি করা হচ্ছে যে বিদেশিরা আসবে, বিনিয়োগ করবে, এবং বলা হচ্ছে যে মোটামুটিভাবে এখানে প্রায় সংখ্যার হিসেবে 2024-25 অর্থ বছরে 2,500 কোটি টাকার উপরে রাজস্ব আদায় করেছে সরকার, এবছর লক্ষ্যমাত্রা 4,500 কোটি টাকার ওপরে। এখন দেশ উদ্যোক্তারা আক্ষেপ নিয়ে যখন আমির খসরু মাহমুদ চৌধুরী সেই সময় এখনকার অর্থমন্ত্রী, তখন তিনি দেখে বলেছিলেন যে এটা নিয়ে অবশ্যই সরকার নির্বাচিত হলে রিভিউ করবে। আজকে সেই সময়টা এসেছে, অনেকে বলছেন সরকার রিভিউ করবে কিনা, সরকারের মতামতটা কি, আপনার সংকটটা তো বুঝলেন। হ্যাঁ, ধন্যবাদ। প্রথমত আমি বলি, আমি কিন্তু এখানে সরকারের মুখপাত্র নই, না। সরকারকে রিপ্রেজেন্ট করতে আসি না। একদম। আমি একজন মানে কথা বলতে আসি ব্যক্তি হিসেবে। ব্যক্তি হিসেবে যদি আপনি আমার কাছ থেকে শুনতে চান, বাংলাদেশের এই বিষয়টা পুরো উল্টো অন্য যে কোনো দেশের তুলনায়। আমার ব্যক্তিগতভাবে 20-25টা দেশে কাজ করবার অভিজ্ঞতা হয়েছে, জব। তো আমি যেটা দেখেছি অন্যান্য দেশে কিছু কিছু ইন্ডাস্ট্রি এতটাই কনজারভেটিভলি তারা হ্যান্ডেল করে, বিশেষ করে টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে, যেখানে মানে এবং আরো কিছু, যেমন আমি শ্রীলঙ্কার কথা বলতে পারি। শ্রীলঙ্কাতে আপনি যদি শিপিং ব্যবসা করতে যান, ফ্রেট ফরওয়ার্ডিং ব্যবসা করতে যান, লজিস্টিক্স ব্যবসা করতে যান, আপনি কোনো ক্রমেই 40%-এর বেশি অ্যাজ এ ফরেন ডাইরেক্ট ইনভেস্টর আপনি নিতে পারবেন না, এবং 60% লোকাল কোনো কোম্পানি হবে না। সিটিজেন, দ্য ল ইজ দ্যাট সিটিজেন। সেখানে টেলিকমিউনিকেশন এত একটা মানে কি বলবো সেন্সিটিভ, এবং এত মানে এর সাথে এত ইন্টারনাল নিরাপত্তাও জড়িত, সেটা আমরা উন্মুক্ত করছি। যেটা আজকের আমাদের বড় ভাই খুব পারফেক্টলি একটা কথা বলেছেন, যে এইখানে আমরা বিদেশিরা কিন্তু কোনো টাকা এনে এই কাজগুলো করে না। এটাই একমাত্র দেশ যে দেশে 1 টাকায় কোম্পানি খোলা যায়, এবং সিঙ্গাপুরেও যায় $1। কিন্তু তারা এদেশে কোনো বিদেশি কোম্পানি শুধুমাত্র এখানকার নিজস্ব যে অপারেটিং কস্ট ছাড়া কোনো খরচটা এদেশে রাখেন না, 1 নম্বর। 2 নম্বর, যেটা আমরা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বলে বলে চিৎকার পারি, এটা কোনোদিনও আমাদেরকে ভিত্তি দিবে না এদেশের, সেটা অর্থনৈতিক অবকাঠামো বলেন আর যে অবকাঠামোর কথাই আপনি বলেন না কেন। কারণ আপনাকে তো ফার্স্ট আপনার কান্ট্রি কি এটা, এবং এইটাই কিন্তু আমাদের দেশের মূল সমস্যা। আজকে বেকারত্ব বলেন, আপনি ফরেন ডাইরেক্ট আপনি ফরেন রেমিটেন্স বলেন, ইনফ্লো বলেন, আপনি মানি লন্ডারিং বলেন, সব কিছুর পেছনে কিন্তু এটা জড়িত। আপনার কিন্তু নিজস্ব যেটা ন্যাশনালিস্ট আমরা বলি মুখে, কিন্তু আমরা কিন্তু ওই বাইরের ইম্পোর্টেড ফল খাই, কিন্তু আপেল খাই আমরা, আঙ্গুর খাই আমরা, দেশি আতা ফলটা কিন্তু খাই না, এই সিজনে পাওয়া যায়, আপনি খেয়ে দেখবেন অনেক মজার। তো এই জিনিসটাই কিন্তু আমাদের দেশে, যেমন আমরা সুচ বলেন, লাইট বলেন, বাল্ব বলেন, চায়না থেকে ইম্পোর্ট করি, সেটা আবার কি ইম্পোর্ট করার সময় আবার মানি লন্ডারিং করি, এক্সপোর্ট করার সময় আমরা মানি লন্ডারিং করি। কিন্তু আমার দেশের যে শিক্ষা ব্যবস্থাটা, যে টেকনিক্যাল এডুকেশন, আমরা সত্যিকার অর্থে যদি টেকনিক্যাল পিপল তৈরি করে আমরা যদি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে যাই, নিজস্ব প্রোডাক্ট যদি আমরা ব্যবহার করা শুরু করি, আমার মনে হয়েছে যে কথাগুলো আপনি বললেন এটা নিশ্চয়ই পার্লামেন্টে আপনি তুলে ধরবেন। আমি ডক্টর আতিকুর রহমান মুজাহিদ আপনার একটা মতামত চাই, কারণ জুলাই অভ্যুত্থানে গোটা দেশ যখন একত্র হলো। 30 সেকেন্ড, এটা আমার দীর্ঘদিনের আমার জীবনের মনের সুপ্ত বাসনা যে আমি এটা একটু বলবো। পৃথিবীর অন্য যে কোনো দেশে যাবেন, হয়তো একটা মনুমেন্ট আছে, একটা হয়তো বিখ্যাত জিনিস আছে। মনে করেন আমি যখন দিল্লিতে ছিলাম, তো আপনি যদি তাজমহল দেখতে যান, লোকাল লোকদের প্রায়োরিটি বেশি এবং তাদের খরচ কম, প্রদর্শন ফি কম। আর বাংলাদেশে ফরেনাররা আসলে আমরা পুরাটাই ফ্রি করে দিই, আর দেশি লোকদের আমরা লাঠি দিয়ে, ফু দিয়ে, বাঁশি দিয়ে সরাই দিই। আমাদের এই অ্যাটিটিউড থেকে সরে আসতে হবে। চমৎকার। আমি একেবারে শেষের দিকে আতিকুর মুজাহিদ একটু বলবেন, মানে জুলাই আন্দোলনের সময় আমরা সবার আগে বলছিলাম যে বৈষম্যটা দূর করতে হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি নতুন লাইসেন্সিং নীতিমালায় সেই বৈষম্যটা প্রকট আকার ধারণ করছে। আমরা বিশ্বাস করতে শুরু করেছিলাম
বলছিলাম যে বিদেশি কোম্পানিরাই টিকবে, তারাই আমাদেরকে উদ্ধার করবে, এবং দেশীয় কোম্পানি যেগুলো আছে, উদ্যোক্তারা আছে, তারা রীতিমতো কোণঠাসা, তারা বিনিয়োগের সুযোগ পাচ্ছে না। মানে এই বিষয়টা পার্লামেন্টে নিশ্চয়ই দৃষ্টি আকর্ষণ করবেন, কিন্তু আপনার অভিমতটা আমি জানতে চাই, যেহেতু বাইরের ইকোসিস্টেম আপনি দেখেছেন। ধন্যবাদ। আমার আসলে সত্যি কথা বলতে আমার খুবই এই বিষয়ে জ্ঞান কম। জি একজন যতটুকু শুনে বুঝলাম আর কি, আমার একটা স্টাডি করে বলতে হবে। এই আইনটা পড়ে যেটা আমি বুঝেছি, এটা দুই ধরনের ইস্যু আছে। একটা হচ্ছে কম্পিটিটিভের কথা বলা হয়েছে, আর এটা হচ্ছে লোকাল মার্কেট বা লোকাল ইনভেস্টররা এখানে রিয়াকশন হচ্ছে যে আমরা স্পেস পাচ্ছি না। আরেকটা বলা হচ্ছে আমাদের যে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি, মাইন্ডসেটটা হচ্ছে রেভিনিউ কালেকশন, তাদের কোনো স্ট্র্যাটেজিক প্ল্যানিং আসলে ওইভাবে নেই, যেটা নিয়ে একটা বড় দিনের অভিযোগ। বিটিআরসি নিয়ে আমার অনেক প্রশ্ন আছে। বিটিআরসি আমাদের আন্দোলনের সময় ইন্টারনেট শাটডাউন করেছে, এমনি বন্ধ হয়েছে, অনেক ইস্যু আছে। এটাকে একটা স্বচ্ছ সিস্টেমে আনতে ফার্স্ট অফ অল, এবং এই প্রতিষ্ঠানগুলো সব তো আর্মি দ্বারা নিয়ন্ত্রিত, আমি যতটুকু জানি আর কি, রাইট? আর ভিতরে কি আর্মি দ্বারা নিয়ন্ত্রিত না, আর্মি বেসিক্যালি ব্রিগেডিয়ার জেনারেল এখানে অ্যাপয়েন্টেড হয়। আমাকে যদি বলেন, আমি একটু ডিফারেন্টভাবে বলবো। আমি যেটা বলবো, এটাকে একটা ন্যাশনাল কিছু ইস্যু থাকে, যেমন আপনি যেটা বলেছেন, ইটস ভেরি ইন্টারেস্টিং। আমাদের ডাটাগুলো কিন্তু এই মোবাইল, এখন আমাদের ইন্টারনেট প্রোভাইডারের মাধ্যমে সবগুলো হয়, কল রেকর্ডিং বলেন থেকে শুরু করে এভরিথিং, সিকিউরিটি যদি বলেন, আমাদের সব কিছু কিন্তু এদের মাধ্যমে। নাম্বার ওয়ান হচ্ছে এই জিনিসটাকে স্বচ্ছ রাখতে হবে, এক নম্বর। দুই নম্বর হচ্ছে আপনি এখন যে বলছেন বাংলা লিঙ্ক কি বাংলাদেশি? গ্রামীণ ফোন না, সব কথা হচ্ছে বিদেশি কোম্পানি ইনভেস্ট করেছে আমাদের দেশে। তারাই দেখলাম যে এটার বিরোধিতা করছে ওয়ান অফ দেম। আচ্ছা, তা লোকাল ইনভেস্টর কারা, আমি একটু জানতে চাই। সুমন আহমেদ সাহেব যদি কয়েকটা উদাহরণ দিয়ে দেন, লোকাল ইনভেস্টর কারা? লোকাল ইনভেস্টর কারা আসলে? দেখুন, টেলিকম লাইসেন্সিং এর ক্ষেত্রে আমাদের লোকাল প্রতিষ্ঠান বলতে আমাদের সরকারি প্রতিষ্ঠান টেলিটক আছে, সিটিতে ছিল, যেটা বন্ধ হয়ে গেছে। আর অন্যান্য জায়গায়, যে অবকাঠামো জায়গায় বলি, সেখানে ফাইবার অ্যাটম আছে, যেখানে আমি কাজ করি, সামিট কমিউনিকেশন আছে, বাহন আছে, যারা ওকে। আমি এটা জানলাম, এই জন্য কোশ্চেনটা এই জন্য করেছি, ওয়ারিড ছিল, এই ছিল। আমার ফার্স্ট কোশ্চেন হচ্ছে ইন্টারেস্টিং। আমি টেলিটকের ব্যাপারে আমি একমত। আমি টেলিটককে নাম্বার 1 দেখতে চাই। টেলিটককে আপনি একদম একটা ধ্বজভঙ্গ, এবং তাকে আপনি নেটওয়ার্কিং আন্ডারে আনতেছেন না, তাকে সার্ভিসে স্টার্ট করে দিচ্ছেন না। এখানে যদি পাবলিক প্রাইভেট ইনভেস্ট করে যদি টেলিটককে নাম্বার 1 করতে, আই সেলুট। যেটা ভাই বলছেন যে ন্যাশনাল ইজ ফার্স্ট, এই জায়গায় একমত। সারা পৃথিবীতে নিজের দেশের প্রতিষ্ঠানকে সবার উপরে রাখে, একদম। সেটা না করার কারণটা কি? এইটা যদি আপনি বলেন, তাহলে আমি রেডি টু অ্যাকসেপ্ট। আজ এগুলো ছোট ছোট ইনভেস্টর, আমি তো মনে করি বাংলাদেশের যত ইনভেস্টর আছে 5-7টা গ্রুপ দখল করে। আপনাদের সময় করেছে আইনটা, আমাদের সময় টমাই বলি, আপনাদের সময় এটা। আচ্ছা, এবং বিডার চেয়ারম্যান রানিং ইজ বিডার চেয়ারম্যান ইজ দেয়ার, সো ইনভেস্টর একেবারে শেষ পর্যায়ে 2025 এটা হয়েছে। 2025 সেটা সবার সরকার, আপনাদের সরকার ছিল। এই আশাবাদটা নিয়ে আসলে শেষ করি যে হ্যাঁ, এই আইনটা অবশ্যই একটা সংশোধন দরকার। আমি যেটা বলি, ফার্স্ট কথা হচ্ছে ন্যাশনাল ইন্টারেস্টকে সামনে রেখে আইনটা করতে হবে, 1। 2 নম্বর, ব্যক্তি সিকিউরিটিটাকে সামনে রেখে করতে হবে। 3 নম্বর, কম্পিটিটিভ, ফেয়ার কম্পিটিটিভ অ্যাট দ্য সেম টাইম। যে ভাই যেটা বললো, বিদেশিরা আসলে কর দিয়ে আমার দেশে বিজনেস করতে হবে, ন্যায্য বাংলাদেশের জন্য যেটা দিয়ে ফেয়ার করতে হবে, সেটা আবার স্পেসও করে দিতে হবে, যেহেতু আমাদের এখানে আলটিমেটলি যদি ইনভেস্টর না থাকে, সেটাও একটা কোশ্চেন। সো 4-5টা পার্সপেক্টিভ দেখে এটা করা উচিত, লটা ভালো মতো। একদম একদম। এবং আপনারা আসলে কথা বললেন, প্রথমত ব্যক্তি হিসেবে, দ্বিতীয়ত সংসদ সদস্য হিসেবে, কাজে সেই জায়গা থেকে নিশ্চয়ই প্রত্যাশাও থাকবে আপনাদের দিক থেকে অন্তত এই বিষয়ে ভূমিকাটা রাখবেন। আমি তুলবো, আমি সাপোর্ট চাচ্ছি, আমার সাপোর্ট তুলেন, আমি ক্রিটিক করব। অনেক ধন্যবাদ সুমন আহমেদ সাবির, আপনাকেও ধন্যবাদ দুজন মাননীয় সংসদ সদস্যকে, এবং দর্শক আপনাদেরকেও। আগামীকাল নতুন ইস্যু নিয়ে কথা হবে, থাকবেন একাত্তর চ্যানেলে।